অনুগত। অনুগত, এটার অর্থটা হচ্ছে অনুগত। জি। পূর্ণ নামটা বলেন তো আপনি। আমার নাম হচ্ছে মোসাম্মদ মাহফুজা খাতুন। আচ্ছা, এটা হচ্ছে আপনার হচ্ছে ভালো নাম। আর ডাকনাম হচ্ছে কানিতা। এই কানিতা নামটা কে রেখেছে? আসলে ওইভাবে একটু কোরআনে আমি পাইছিলাম অর্থটা আর কি, যে কারণে এই নামটা আমি যেখানেই সেখানেই ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নিজে সেই ব্যবহার করি। নিজে থেকেই করেছেন এই না নামটা? জি, এটা আপনার নিজের পছন্দের নাম? ওকে ফাইন, আমি খুব এক্সেপশনাল পেলাম তো এই জন্য জিজ্ঞেস করেছি। কানিতা নামে আমি কাউকে এখনো পর্যন্ত শুনিনি। কানিজ আছে অনেক, জি কানিতা নাই। ঠিক আছে, তো কানিতা, আমি কানিতা বলেই সম্বোধন করি আপনাকে। বয়স কত আপনার এখন? 27+। 27+, রাইট। সো আপনি 27+, মানে 27 বছর বয়স আপনার, এবং আপনি মূলত থাকছেন সাতক্ষীরাতে। জি ভাইয়া। সাতক্ষীরা থেকে আপনি এসেছেন আমাদের এই রেডিওতে এই গল্পটা বলার জন্যে। তো ঠিক আছে কানিতা, শুরু করেন, কি গল্প আপনার শুনি একটু। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই বলি। জি। আসলে আমার বয়সটা ঠিক বলতে গেলে অনাকাঙ্ক্ষিতভাবে, মানে আমার বড় 2 ভাই বোন যখন হয়েছিল, আসলে আমি যে ভূমিষ্ঠই এরকম একটা ইচ্ছা আমার বাবা মারিও ছিল না। যেহেতু দেখা যাচ্ছে আমি যখন গর্ভে আসি, অনেকেই বলছিল যেহেতু আমার বাবা অনেক গরিব কৃষকের জন্য, দেখা যাচ্ছে যে 3টা ছেলে মেয়ের এইভাবে কিভাবে খাইতে দিবে। অবশ্যই এটা কি আমার বাবা মা তেমন কিছু ভাবতো না যে রাখবো কি রাখবো না, কিন্তু তারপরও দেখছে আশপাশে সবাই এসে বোঝাতো, যেহেতু এটা তো লেখাপড়া কম জানে। তো এ অবস্থায় দেখা যাচ্ছে আমার না রাখার জন্য ওষুধ খাওয়াইছিল, কিন্তু আসলে কাজ হয়নি, আমি ভূমিষ্ঠ হয়েছি, এটা আমার মায়ের মুখে শোনা। দেখ, ছোটোর থেকেই আমি আসলে অনেক চঞ্চল ছিলাম, আশেপাশে পড়েছিলাম, ব্রেনটাও মোটামুটি ছিল। আমি দেখা যাচ্ছে ওইভাবে অনেক ছোটবেলা থেকেই ক্লাস আমার যখন মানে 3.5 বছর কিংবা 4, তখন থেকে আমি লেখাপড়ার প্রতি প্রচুর আগ্রহী। দেখা যাচ্ছে আমার বড় ভাইয়া যখন পড়তো, বইগুলো নিয়ে খুবই নাড়েচাড়া করতাম। সেই থেকেই দেখা যাচ্ছে আমার স্কুলে ভর্তি করানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু স্যারাটা মানতেই চাচ্ছিল না যে এত ছোটবেলায় এভাবে পড়ালেখা যায় না। তো স্যারা একটু শুনে দেখেন যে ও পারে কিনা। তারপর দেখা যাচ্ছে যে আমি পারছি, সবকিছু বলতে পারছি। তারপরেও বলছিল যে না, আমি এভাবে ভর্তি নিব না। তখন আমার ভাইয়া বলছে, না ছাড়, ওর নাম না ডাকলে সমস্যা, ওর বই খাতাগুলো এমনি সব নষ্ট করে ফেলে। তারপর থেকেই আর কি আমার ওই ছোটবেলা থেকেই পড়াশোনায় ভর্তি করে দেওয়া হলো। আমি ওখান থেকে পড়াশোনায় রানিং শুরু হয়েছিল, তবে পড়াশোনার প্রতি আমার আগ্রহটা কম ছিল। দেখা যাচ্ছে কি যে বইটা পড়বো এরকম না, আমি ক্লাসে উঠবো, এটাই হচ্ছে টার্গেট। আমি ক্লাসে উঠবো। ওকে, আচ্ছা। তো দেখা যাচ্ছে আমি পড়াশোনায় আমার ভাই বোনদের থেকে সবসময় ঘুমিয়ে যেতাম, কখনোই পড়তাম না। ক্লাসে গিয়ে ঘুমিয়ে যেতেন? ক্লাসে ঠিক না, বাসায় পড়তাম না। তো আমার মা সবার কাছে জিজ্ঞেস করতো, ও ক্লাসে কি করো, কি পারে, স্যারও কি মারে? তো কই না, ও কোনোদিনই স্যারদের কাছে মার খায়নি পড়াশোনার জন্য। আমি আসলে স্যার যখন প্রথম বেঞ্চ থেকে শুরু করতো পড়াশোনা, তার থেকে আমি পেছন দিকে চলে যেতাম, যে পড়াটা কমপ্লিট করে ফেলতাম এরকম। যাই হোক, আমার এরকম পড়াশোনার প্রতি প্রচুর একটা টান ছিল দেখা যাচ্ছে। এরপর আমি যখন আস্তে আস্তে বড় হই, তখন দেখি দুর্নীতি, যেটাকে বলা হয় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক আর বিশেষ করে ধনী ব্যক্তির ছেলে মেয়ে, এদেরকে বেশি আগ্রহ করে পড়াশোনা ধরে। এটা আপনার চোখে পড়েছে? হ্যাঁ, আমার এটা চোখে পড়েছে। তো আমি সেখান থেকে বলতাম, আমি যদি কখনো টিচার হই, তা আমি এভাবে এরকমটা করব না। যে কম পারে, যে অনেক গরিব, আমি তাকেই পড়াশোনাটায় ধরবো, তাকেই এইটা করব। তারপর থেকে এভাবে আর কি করতাম। এভাবে ক্লাস পাস করলাম, মানে 5 পাস করলাম। তারপরে দেখা যাচ্ছে যে আমি যখন একটু বড় হয়ে যাই, আশপাশে যে ক্রাইমগুলো হয়, দুর্নীতি, যাই হোক, দুর্নীতি বলতে ঝগড়াঝাটি, এ বিষয়ে পুলিশও আসতো। আমার স্বপ্নের কিছু ঠিক ছিল না, যখন যেটা দেখতাম তখনই ভাবতাম যে আমি এটাই হব। আচ্ছা, এরকম দেখা যাচ্ছে যখন পুলিশ এসে দেখা যাচ্ছে ধনী ব্যক্তিদের বাড়িতে এসে বসতো, গরিবদের বাসায় বসতো না, ওদের বেশি চোটপাট করতো। তো বলতো আমি বড় হয়ে আমিও পুলিশও হব, হয়ে আমি গরিবদেরই জায়গায় বলবো। এটা আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার থেকে দেখা যাচ্ছে এরকম চোখে পড়তো। তো মানে এভাবে আমি একের পর এক স্বপ্ন দেখতে শুরু করতাম। তারপর যখন আমি ক্লাস 8 কিংবা 9-এ পড়ি, যে অনেকেই বড় হয়, কিন্তু আমার ক্লাসের ওইভাবে কেউ বান্ধবী ছিল না। আমি দেখা যাচ্ছে অধিকাংশ মিশটা ছোটদের সাথেই, ছোট ক্লাসে, কারণ আমার থেকে অনেকে সবাই বড় ছিল। তো আমার ক্লাসের বান্ধবীরা সবাই প্রেম করত, এই সমস্ত আর কি। তো আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন আমার একটা বান্ধবী আমাদের বাড়ির পাশে, ও চিঠি লেখছে
লেখার পরে সেটা আমারে দেখাচ্ছে। আমি বলছি এটা কি? তো ওটা চিঠি। কি করতে হবে এটা? ছেলেদের দিয়ে যাদের জানা ভালোবাসে ছেলেদের কাছে দেই। তো এটা কি লাল ইয়ের উপরে? ও কোন ক্লাসে থাকতো এটা? এটা 8-9 থাকতো। আপনার বান্ধবী? এটা কাজকর্মী? হ্যাঁ, বান্ধবী। ওকে। তো আমি বলছি যে লাল এটা আবার কি? চিঠির উপরে, চিঠি বুঝলাম। হুম। তো ওর যেটা হচ্ছে রক্ত, এই দেখো আমার আঙিলের মাথা কাটা, এটা দিয়ে আমি আর কি রক্তটা দিছি। কেউ এটার মানে কি? তোকে তুই বুঝবি না, বড় হো তারপর বুঝবি। দেখো যা করে, এই পর্যন্ত আমার অত বুঝাও কাজ নাই। আমি পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকতাম, ক্লাস ওটাতেই আমার বেশি টার্গেট ছিল। তারপর আমি যখন 10 করি, আমি ওইভাবে কখনো টিউশনি দিত না আমারে, দিত, তবে আমার টিচার পছন্দ হতো না। দেখা যাচ্ছে রে 1-2 দিন যেই দেখতাম গল্প করতো স্যাররা বেশিরভাগে, তো ওটা আমার পছন্দ হতো না। আমার খালি খালি টাকা ব্যয় হবে, দরকার নেই, আমি পড়তাম না, ওরা পড়তো। এবার ক্লাসে এসে দেখা যাচ্ছে যখন রেজাল্ট হতো, অং সাবজেক্টটাই সবচেয়ে রেজাল্টের আগে আসে। মানে আপনার ভালো হতো? না, দেখা যাচ্ছে অং সাবজেক্ট যারা পাশ করে তাদের রোলটা আগে দেওয়া হতো, আর যারা এক সাবজেক্ট ফেল করে তাদের রোলটা অনেক পিছিয়ে যেত, যতই নাম্বার বেশি হোক। তো দেখা যাচ্ছে আমি তো অঙ্কেতে প্রাইভেট পড়তাম না, তো আমি অঙ্কেই ফেল করতাম প্রতি ক্লাসেই। 6 থেকে দেখা যাচ্ছে 8 পর্যন্ত আমি এরকম ফেল করছি, তবে আমার সবার শেষে রেজাল্ট। তো দেখা যাচ্ছে আমি বলছি আমার তো নাম্বার এত বেশি ওদের থেকে, আমার মানে রোল তো এত পিছে কেন? তারপর ভাইয়ার কাছে একদিন জিজ্ঞেস করলাম, ভাইয়া বলতো তোর এই লাল কালি দিয়ে দাগানো এটার জন্যই তুই সবচেয়ে পিছিয়ে থাকিস। যারা করে প্রাইভেট পড়তো আর সারা মানে রেজাল্ট শিটটা তৈরি করতো, তো যার ফলে এরকম। যখন ক্লাস 8-এ পড়ি, আমি কোনো রকম বা ভাগ্যক্রমে যাই হোক অঙ্কে তার টিকে যাই, যেই আমার রোল তখন 3-এ চলে আসে, 6 থেকে আর কি। যারা 8-এ ছিল তফা থেকে আমার উপরে চলে আসে, সেখান থেকে আমার আগ্রহটা আরও বাড়ে। তারপর যখন আমি এসএসসি দিব, টেস্ট পরীক্ষায় আমি অঙ্কে ফেল করি। ওহো। যেহেতু আমি টিউশনে ওইভাবে তো আমার তো না করতামও না, তো 20 মার্কস পাইছি। তবে জ্যামিতিতে আমি নিজের মতো করে যতটুকু বুঝতাম বুঝাই দিতাম, আমাদের স্যারদের সামনে গিয়ে আবার বোঝাই দিতে হতো। তো জ্যামিতি আমি খুব সুন্দর করে বুঝাই দিতাম। তো দেখা যাচ্ছে আমাদের ওখানে টেস্টে আবার ফেল করলে নিয়ে যেত না। তো ওই স্যারটা আমার জন্য সুপারিশ করছিল যে মেয়ে এত সুন্দর মানে পারে, জ্যামিতি পারি, সে ফেল করতে পারে না। হুম। যাই হোক, ওনার অনুরোধে আমার নিয়ে যাওয়া হয়েছিল। আমি জানি না অবশ্য এটা স্যারের এইটা করছে। পরে স্যার একদিন জিজ্ঞেস করলো আমার ইংলিশ স্যার, যে তোমার কিসের সমস্যা, তুমি অঙ্কে কি করো? আমি কি স্যার, আমি তো পড়ি না, তো হচ্ছে আমি যদি একটা মাস্টার দিয়ে পড়বা, আমি কি অপূর্বানি? তো আচ্ছা দিয়ে টেস্টার করেই 2 মাস কি 3 মাস থাকে, সে সময় দিছিল। দেওয়ার পরে আমি পাশই করে যাই, ভালো রেজাল্ট তো করি। দেখা যাচ্ছে সব মেয়েদের তুলনায় ফার্স্ট যে মেয়েটা সায়েন্সের ওয়ে ভালো রেজাল্ট করি, তার পরপরই আমি ভালো রেজাল্ট করি। এজন্য ছাত্রছাত্রীরা অনেক ভালো বুঝতো যে মেয়েটা এরকম ভালোই দেখতাম না, কিচ্ছুই না, সে হঠাৎ এত ভালো রেজাল্ট করবে আমরা ভাবতেও পারি নাই। তোকে আমি ছাত্রদের কাছে খুব প্রিয় ছিলাম। তারপর আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম। ইন্টারমিডিয়েট পড়াশোনাকালীন ওরকম অনেকেই ভালো রাখতো, প্রেম করতো, তো আমি শুধু দেখতাম আর শুনলেই, কেউ কিছু বলতো না, যেহেতু ওদের থেকে আমি ছোট ছিলাম, তো কিছুই বলতে চাপতো না। তো এসে আমাকে বলতো কিছু বুঝিস না, আসি না। অবশ্যই আমি যখন মানে ইন্টারমিডিয়েট পড়ি, তখন ঠিকমতো ওড়না গায়ে দিতে পারতাম না। তো একদিন একটা ডিগ্রির ভাইয়া বলছিল যে এখনও ওড়না পড়তে জানে না, দেখা যাচ্ছে মানে এই ভর্তি হয়েছে। আমার কথাটা খুব খারাপ লাগছিল সেই দিনই। সেরপর দেখা যাচ্ছে আমাদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল, ওই অনুষ্ঠানের দিনই আমি করছিলাম, বক্তৃতা রাখছিলাম ফার্স্ট, আমার জীবনে প্রথম বক্তৃতা। তবে সবাই খাতা দেখে দেখে বক্তৃতাটা লিখছিল, আর আমি নিজের মতো করে লিখে একটা নিয়ে মুখস্থ টাইপের করে আমি সুন্দর করে আমার মতো করে বলছিলাম, ছন্দও মিলাইছিলাম। ওকে। যাই হোক, তারপরে ওই দিন একটা গানও গাইছিলাম, আমি দেশের সেরা একটা গান গাইছিলাম, সেইটা লাইনে ধারে। এটাতে আসলে অনেক সবাই মুগ্ধ হয়েছিল, প্রাইজেরও ব্যবস্থা করা হয়েছিল। তো প্রাইজ যখন দিচ্ছে, ওই ভাইয়াটাই আমার প্রাইজ দিচ্ছিল। তো আমি সেখানে সবার মাধ্যমে বললাম আমি ওই ভাইটার কাছ থেকে প্রাইজ নেব না। ওই যে কথাটা বলছিল সেজন্যে। তো সবাই বলছে কেন, আমি বোধহয় সমস্যা আছে, ওই ভাইটা যেন কেমন, আমার ওই ভাইটা পছন্দ হয়নি, ওই ভাইটার কাছ থেকে আমি এটা নিব না। ওকে। আসলে অপমানই করা হয়েছিল, আমি তখন বুঝতাম না, জাস্ট এরকমই। তো ভাইয়াটা আরেকটা ভাইয়ার কাছে দেয়, দিয়ে সেইটা আমি নেই, পরিষ্কারটা নেই। তো পরিষ্কারে এমন কিছু ছিল, দেখা যাচ্ছে মেয়েদের দুল, চুড়ি, হার, ফিতা, এই সমস্ত টাইপের। তো আমার বান্ধবীরা ওইগুলো ভাগ করে নেয় নিজেরাই, আমারে দেয় না।
যাই হোক ওই পর্যন্ত ছিল। আমি তখনও খুব বেশি করতাম না প্রেম ভালোবাসা, একটু একটু হয়তো বুঝতাম, কিন্তু ওইভাবেও বুঝতাম না যে কি হবে না হবে। ইন্টারে পড়ছেন তখন? হ্যাঁ, আমি তখন ইন্টার পড়ছি। আমার মেইন টার্গেট হচ্ছে আমি যখন কলেজে উঠছি তখন আমার মেইন আমি যখন দেখা যায় একটা বুঝে গেছি, যখন আমি ক্লাস 7 তখন আমার আপুর বিয়ে হয়ে যায়। আমার আপুর বিয়ে হয়ে যাওয়ার পরে আমার জন্য এরকম প্রস্তাব আসে। আচ্ছা। আসলে দেখা যাচ্ছে আমি বলছি কি অবস্থা, আমি তো এখন ছোট, আর এই বয়সে কে বিয়ে করে, আর আপাতত দেখা যায় পড়তে চাই না তাই বলে বিয়ে দিচ্ছ, আমি তো পড়তে চাই, আমারে কেন বিয়ে দিবা। তো দেখা যাচ্ছে ওই মানে আমার মা আবার খুব আমাদের 3 ভাই বোনের পড়াশোনার প্রতি খুবই ইচ্ছুক ছিল। তো দেখা যাচ্ছে আমার কথাই মেনে নিছে। এসএসসি পাশ করলাম, তারপরে আবারও প্রস্তাব আসে, এখন আমি ইন্টার পাশ করব তারপরে। আচ্ছা। তারপরেও দেখা যায় আমি ইন্টার পাশও করলাম, ছেলেদের ভালো লাগতো কিন্তু তারপরেও করতাম না। হ্যাঁ। ঠিক এর মধ্যে দিয়ে আছে আমার যে বান্ধবীরা, গ্রাম্য বান্ধবীরা, ওরা যখন রিলেশন করতো ওই রকম যখন বাবা মার জানতে পারছে, টপাটপ ধরে বিয়ে দিয়েছে। কেউ আবার মানে কলেজ অবধিও যেতে পারেনি, ওই 9 অবধিও সবাই গিয়েছিল। এই কথাটা আমার মাথায় আছে যে আমি যদি ওই রকম প্রেম করি আমারও ওই রকম বিয়ে দিয়ে দেবে, আমার পড়াশোনা হবে না। আচ্ছা। তো দেখা যাচ্ছে ভালো লাগতো হয়তো ছেলেদের, কিন্তু ওইভাবে তাকাতাম না, বারবার তাকাতো কিন্তু আমি তাকাতাম না। যদি রিলেশনে জড়িয়ে যাই দেখছি আমারও বিয়ে দিয়ে দেবে। রাইট। তো দেখা যাচ্ছে আমি এভাবেই ইন্টার পাসও করলাম। করার পরে যখন বুঝলাম, অনেকের আমি কাঁদতেও দেখেছি, যে রিলেশন করার পরে বান্ধবীরা কাঁদছে, মানে ছেলেদেরও আমি কাঁদতে দেখেছি। তো আমি শুনতাম যে কি অবস্থা, তো ওরম করছে এই করছে যে জন্য কাঁদছে। তখন থেকে আমি বুঝতে পারছি যে আসলে জিনিসটা কি, এরকম হয়তো বা হয়, ভুলে যাই। মানে আপনি করার আগে মূলত আপনি কি এমন আইডিয়া পেয়েছেন যে না, এমন রিলেশন করার কোনো দরকার নেই? এরকমই। তো আমি সেই সময় থেকেই একটা গানও লিখছিলাম ওদের নিয়ে। যাই হোক, তো আমি যেটা যখন যেটা হয় সেটা নিয়ে আমি গানও লিখি। আচ্ছা। যাক, সে সময় গানটা লিখেছিলাম একটা। তারপরে দেখা যাচ্ছে আমি যখন বিয়ে ভর্তি হই, নতুন বিয়ে ভর্তি হবার এরকম লাস্ট দিকে, সেই সময় আর কি একজন ভালোবাসার হাত বাড়ায় আমার। তার থেকে মানে তার আগে থেকে ও ইয়ে দিত, টাচ দিত যে আমি একজনকে খুব ভালোবাসি, এই করতো। কে ছিল? ছেলেটা কে ছিল? ছেলেটা ছিল আমার রিলেটিভ। আচ্ছা। ও আপনাকে আগে থেকেই ফলো করতো? হ্যাঁ, ও আমার ফলো করতো। তো দেখা যাচ্ছে ও এরকম ফলো করতো, করতো, বলতো। তা আমি বলছি কে সে, আমাকে বল। তো বলছে না, সময় হোক তারপর বলবো নি। তো এরকম করতো মাঝে মাঝে, ওরকম খুব করতো। আমি বলছি কি সমস্যা বল, আমি দেখি কিছু করতে পারি কিনা। তো বলছে না। মানে ও এসে আপনাকে বলতো যে কোন একটা মেয়েকে সে পছন্দ করে? হ্যাঁ, খুব পছন্দ করে। তো বলছিস না কেন, তাহলে যদি সে আমার মানে নাকচ করে, আমি এটা মেনে নিতে পারবো না। যাই হোক, আমি একটু সময় নিচ্ছি, সময় হলে ঠিকই বলবো তোর সাথে। আমি বলছিলাম ঠিক আছে। তো আমি এভাবে থাকতাম, কিন্তু আমি বুঝতাম না যে ও আমার এইভাবে পছন্দ করে। আমি খুব ভালো করে চিনি, এটা আমার দ্বারা সম্ভব না, যে পর্যন্ত ওই পরন্দই থাকে। আর ও তো ছোট। ও আমার সমবয়সী ছিল। তো দেখা যাচ্ছে ও এরকম করার পর দেখা যাচ্ছে বিয়ে যখন আমি ফার্স্ট ইয়ারের শেষের দিকে যাব, মানে ডিগ্রি? হ্যাঁ ডিগ্রি। হুম। ওই সময় দেখা যাচ্ছে একদিন এরকম শীতের সময়, সে সময় শীতের সময় ও বিশ্বনাথ রোডের মাঝখানে দাঁড়ায়। ওর ফ্রেন্ডও ছিল। হ্যাঁ, এর আগে ওর কয়েকবার 2বার ওর ফ্রেন্ড নিয়ে আসছিল আমাদের নানু বাড়ি, আমাদের বাড়ির পাশাপাশি ওর নানু বাড়িতে বেড়াতে আসছিল। এসে ওর ফ্রেন্ডে দিয়েও বলাবে ও সাহসটা পাচ্ছেন। আর ওই সে তো আমার অনেক আগে থেকেই বলছে, ওই 9 যাই হোক এরকম ইন্টারমিডিয়েটে ওরকম বলতো। তো আমি তো ওইভাবে শুনতাম না, বলতো না। যাই হোক, ওই সময় ফ্রেন্ড নিয়ে আসছিল 2বার, কিন্তু ওর ফ্রেন্ড যে বলতেছে ও নিষেধ করে, বলে ওর ফ্রেন্ড নাকি এগুলা পড়ে শুনছে ফ্রেন্ডের কাছ থেকে। লাস্ট আরেকটা ফ্রেন্ড দিয়ে ওরকম বিয়ে যখন আমি ফাইনাল দিতে যাব, মানে ফার্স্ট ইয়ারে, সেই সময় এরকম দেখা যাচ্ছে শীতের দিন, তখন শীতের সময় রাত্রে মাঝরাতে, তো ওরকম ফোন দিছে, আমি হঠাৎ ফোন রিসিভ করছি, কে তাই। তো ওর ফ্রেন্ড দিয়ে কথা বলছে প্রথমে যে এরকম বিষয়ে ও তোমায় খুব পছন্দ করে, এখন তোমার এটা করতে হবে, মানতে হবে। কিন্তু কি করে সম্ভব, আসলে এটা তো কোনো দিনই সম্ভব না। আমাদের পরিবার থেকে কোনো দিন কেউ জানে না, মানবে না। আর এ যদি শোনে, আমাদের মেরেই ফেলা। মানে ছেলেটা আপনার সম্পর্কে, আত্মীয় সম্পর্কে? হ্যাঁ, আত্মীয়তে। আচ্ছা, ওদের ভিতরে আমাদের ভিতরে অনেক ভালো সম্পর্ক, আর এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলাও হতে পারে। আর আমি চাই না যে এরকম কোনো ঝামেলা হোক। ও তখন বলে যে কোনো সমস্যা হবে না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো, শুধু হাঁ বলতে হবে, তুই শুধু হাঁটা বল। তো ওর ফ্রেন্ড এটা বলছে, আমি ওরে খুব তখন প্রচুর নেশা করতো, মানে সিগারেট।
আর আমার তো ভাইদের কাছ থেকে শুনছি ওরা একসাথে আবার ও পড়াশোনাও করতো, পড়াশোনার মাঝে মাঝে আবার কাজও করতো, যে কোনো কাজ করতো। ওকে। এটা আমার আসলে খুব ভালো লাগতো যে কাজগুলা করেও। আমি এমনি পরিশ্রমী ছেলেদের এমনি খুব ভালো লাগে। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগতো। যে জিনিসটা খারাপ লাগছে, ও সিগারেট খাইতো, দিনে দেখা যাচ্ছে 3-4 প্যাকেটও শেষ করে ফেলতো। তো আমি যে জিনিসটা খুব খারাপ, আর তুই মানে ও এরকমটা কেন করছে, ও নেশা করে, আর যেটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, এটা আমি মোটেও পছন্দ করি না। তোর ফ্রেন্ড বলছে আমিও তো খাই। আজ অবধি আমার গার্লফ্রেন্ড আমার এটা নিয়ে করতে পারেনি, যে খাওয়া থেকে বন্ধ করতে পারেনি। কিন্তু আজ যদি তুমি হ্যাঁ বলো তো আমিও খাওয়া ছেড়ে দেবো, ও তো দেবে আমিও দেবো, এরকম একটা বলে। আর ও তখন না বিছানার মাঝখানে আছে, ও কিন্তু বিছানার মাঝখানে দাঁড়ানো আছে, আর ওরে খুব ভালো করে দেন। আর প্রচুর জেদি ছিল, ছোটবেলা থেকেই খুবই জেদি, যেটা করতো বলতো সেটাই করতো। মানে তুমি যদি না করে দাও তাহলেও কিন্তু তার নিজে নিজে। হ্যাঁ, মানে আর বিষয়গুলোর মাঝখানে তো সে ভীষণ ব্যাপার। আমি এমনি তখন ভয় পেয়ে গেছি, প্রচুর ভয় পেয়ে গেছি। আরও যখন আমার সাথে কথা বলছে কাঁদছে, প্রচুর কাঁদছে, আর এইভাবে বলছে। আচ্ছা ঠিক আছে। তো ওরও থেকে ঠিক আছে, মানে ওই থেকে একটু ফোন করে। আর ওই দিনই ওর সাথে আমার দীর্ঘস্থায়ী কথা বলতে 1 ঘন্টার মতন কথা বলছিলাম ওর সাথে। আর ওর ফ্রেন্ডের সাথেও এরকম 1 ঘন্টা 45 মিনিট এরকম কথা বলছি। লাস্ট আমার জীবনে ওর সাথে ওই রকম প্রথম, মানে ও এত দীর্ঘস্থায়ী কথা বলে ওই দিন রাত্রে। জি। তারপর থেকে কথা বলতো 5 মিনিট 3 মিনিট, কেমন আছিস, কি করছিস, এরকম। মানে 2 তারিখাতে সম্পর্ক। হ্যাঁ, তুই তরিকাকে সমবয়সী। ছোটবেলা থেকেই দেখেছি, বড় হয়েছি একসাথে এরকমই। তো দেখা যাচ্ছে যে কেমন আছিস, কি করছিস, খাইছিস কি না, এই কথাবার্তা এরকম হতো। তারপরে আস্তে আস্তে যখন বড় হতে থাকছি, ও তো শুনতে পারতো, যেহেতু রিলেটিভ, দেখাশোনা প্রস্তাব তখনও কোনো প্রস্তাব আসে না? তখন কোনো প্রস্তাব আসে না। আর যেহেতু রিলেশন, তো বুঝলাম তো দেখা যাচ্ছে এটা তো কেউ জানবেই না, আর জানলে কিন্তু সমস্যা আছে, এটা কিন্তু জানা যাবে না, জানানো যাবে না, আর সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো প্রচুর মানে, আর দেখা যাচ্ছে আমার থেকেও সমবয়সী হলেও আমার থেকে 2 ইয়ার নিচে ছিল। আচ্ছা, মানে পড়াশোনার দিক থেকে। হ্যাঁ, পড়াশোনার দিক থেকে। আচ্ছা, পড়াশোনা আমি যখন বিয়ে করছি ও তখন যে ইন্টারমিডিয়েটও পাশ করেনি এরকম। তারপর যখন আবার মানে বিয়ে ভর্তি হয়, তারপরও আবার লস খায় এরকম। যেহেতু ও কর্ম করতো, তো ও ওরকম টিউশন মানে প্রাইভেটেও করতো না, যে আসলে কাজ করতে যাইতো, ওখান থেকে ফর্ম ফিল আপের টাকা পাঠাইতো, বাইরের দেখে ফর্ম ফিল আপ করতো না। ওর প্রতি একটু অবহেলা দেখেছি আমি। ওর ফ্যামিলি থেকে? ওর ফ্যামিলি থেকে বন্ধ করতে হবে, কোনো মতে এটা চালানো হবে না, এটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। তো দেখা যাচ্ছে কমায় দিত, বলতো আমি খাই না, এই করি না, সেই করি না, এরকম বলতো। তারপরেও তো ওইভাবে নেশা, আমি জানি সেটা তো সবাই ছাড়তে পারে না। আমাদের পাড়ার প্রতিবেশীরা তো তো ওদের যদি সিগারেট খাইতে আমাদের বাড়ি আসবি না, তো এরকম বলতাম। তো আসলে ওরা ছাড়তে পারি না, আমি দেখছি। আর ওরাও বলে যে এইটুকু হঠাৎ করে ছাড়া যায় না। ওর মুখেও শুনছি যে আমি ছেড়ে দেবো, কিন্তু আমি জানি ও ওইভাবে ছাড়ে না। তবে খবর নিয়ে দেখছি কমাই দিছে। তারপরে দেখা যাচ্ছে প্রায়ই আমার পরীক্ষার সময়ও মাঝে মধ্যে বেড়াতে আসতো, যার ওই রিলেশনটা হওয়ার পরে ও ঢাকায় চলে গেছিল। ঢাকায় যে ওখান থেকে কথা বলতো, আর ওই 2-5 মিনিট কথা বলতে এভাবে কেমন আসছিস, কি করছিস, খাইছিস কি না, এরকম বলতো। তো ওইখানে ও মানে হিসেব দিচ্ছিল, গার্মেন্টসে কাজ করতো এখানে, যে তো পরিবারের দেখে টাকা পয়সা থাকে না, ও নিজের খরচ চালাইতো এরকমই। তো কথা বলতে বলতে হঠাৎ দেখা যাচ্ছে কথা বলা বন্ধ, কয়েকদিন ধরে কথা বলে না। ও প্রায়ই ফোন দিত, আমি কখনো ফোন দিতাম না। ওই ফোন দিত যে হয় সকালে, না হয় বিকালে, না হয় দুপুরে, মানে প্রতিদিনই ফোন দিত যে কোনো টাইমে। তো ওইভাবে কথা বলতাম, 2-5 মিনিট কথা হতো। আর কথা বললে তো আমার মার সামনে প্রায়ই কথা হতো। সিম্পল, মানে কেউ বুঝতে পারতো না যে আমাদের ভিতরে এরকম একটা রিলেশন আছে। বাইরে কোনো দিন প্রকাশ পায়নি, জাস্ট আমাদের নিজেদের ভিতরে জানার মধ্যে ওই ফ্রেন্ডটা জানতো আর আমি জানতাম। যাওয়ার পরে দেখা যাচ্ছে এখন 2-3 বছর পর একটা আমার বান্ধবী জানতে পারে, সে বান্ধবীর সাথে ও বলছে, আমি কিছু বলিনি, ওই বলছে, কারণ আমি এইভাবে জানতে দিতাম না। গ্রামে যদি এটা জানাজানি হয় খুব সমস্যার ভিতর পড়ে যেতে হবে। আর আমরা এমন একটা পরিবার, দেখা যাচ্ছে গরিব, কিন্তু আমাদের সম্মানটা ওখানে অনেক বেশি, খুবই বেশি। আমার বাবা দাদু খুবই সরল ছিল। তারপর আমার ভাইয়া আপুরা তো এরকম তাল ছিল না, যেহেতু এরকম যদি আমার কোনো সমস্যা হয় আমার পরিবারের দেশে মানুষ সময়ের ব্যাপার, সে কারণে সবাই বলবে যে উনি প্রেম করে। আর ছোটবেলা থেকে আমার এইরকম ইচ্ছা ছিল, যখন থেকে বুঝতে পারছি জিনিসটা, কান্নাকাটি করে মানুষ, তখন থেকে আমি এটা করতাম যে যাকে ভালোবাসবো তাকে বিয়ে করবার দরকার হলে আমি প্রেমই করব না।
দেশে বিয়ের পরে প্রেম করবো এইরকম, যখন আমি বিয়ে ফার্স্ট ইয়ার থাকতাম বুঝতেছি যে তখন থেকে। এজন্য কি পুরো আমি কাউকে জানাতে দিতাম না, যে মান সম্মানের ব্যাপার। তো দেখা যাচ্ছে ওই কথা বলতো, ওইভাবে জানাজানি হয় না। তো যখন এই করতো যে আজ দেখা যাচ্ছে আমরা একটা রিলেশনে জড়াইছি, আজ কত দূর আজ যে সময় তো কথা বলতো লাইফ পার্ট, তো হঠাৎ একদিন কথা বন্ধ, কথা বলে না। তো আমি বাসায় ওর কাছে তো ফোন দিই না, ফোন অনেকদিন 5-7 দিন পরে ফোন দিছি, দেখি ফোন তো চায় না। তারপরে আমি ওর বড় বোনের কাছে ফোন দিই, কেমন আছে আপু, কি করছো? কিন্তু এই যে চোরের মনে পুলিশ, পুলিশ ডাইরেক্টরি বলতাম না যে ও কেমন আছে, যদি কিছু মনে করে অবশ্যই মনে করবে না। তারপর চোরের মনে পুলিশ, পুলিশ যদি কিছু মনে করে কেমন আছো, হ্যাঁ ভালো আছি। তো ফোনটা তো সে মাঝে মধ্যে করে, অনেকদিন পর পর দেখা যাচ্ছে 1 মাস 1.5 মাস পরে যখন ফোন করে, আমি যে কি ব্যাপার, ফোন বন্ধ ছিল। সে আমার ফোনটা আসলে আমার বসের ফোনটা সমস্যা হয়েছিল, তো তা আমার ফোনটা আমার বস ব্যবহার করত, কিন্তু আচ্ছা ঠিক আছে এই জন্য আর কি। তো চেষ্টা মাঝে মধ্যে এইখান থেকে ওইখান থেকে ফোন দিলে তো হয় যে তাহলে আর মানুষ টেনশনে থাকে না যে কোথায় আছে না আছে কি করছে। তো বলতেছে সমস্যা নেই, আমি ভালোই থাকি, সবসময় ভালো থাকি, ভালোই তো রাখিছিস, আমি কেন ভালো থাকবো না, এইসব বলতো আর কি। ওর মধ্যে দেখা যাচ্ছে মাঝে মধ্যে এখান থেকে বের হতে আসতো, আর দেখা যাচ্ছে ও যখন বাসায় আসতো তখন বলতো যে আমাদের বাসায় বের হতে আয়। আচ্ছা ওকে। তো দেখা যাচ্ছে ওই সময়টা আমি যেতাম না, কারণ আমি আর ভীষণ রিলেশনটা করার পরে আমি শুধু ওই ভালো মন্দটাই জিজ্ঞেস করতাম, বেশি জড়াইতে চাইতাম না। কিন্তু ও একদিন মনে হয় বুঝতে পারছে, হঠাৎ পেরে বলছে কি, তুই কি শুধু আমার সাথে অভিনয় করছিস আমার ভালো করার জন্যে? যদি মনে করিস এটা অভিনয় করছিস, জীবনে সবচেয়ে বেশি বড় ভুল যদি করে থাকিস সেটাই করবি তুই, এরকম বলছে। তখন আমার ভীষণ খারাপ লাগছে যে আসলেই তো আমি চাচ্ছিলাম যে আস্তে আস্তে ভালো হয়ে উঠুক, কারণ ওর দেখা যাচ্ছে আমি তো রিলেশনের ভিতর জড়াইতে চাচ্ছি না, রিলেশন করে আমি বিয়ে করারও ইচ্ছাও নেই। তো প্রথমত ওরকম কথা, কিন্তু ওর কথাটা শোনার পরে আসলে আমার খারাপ লাগছিল, সত্যি সত্যি যদি কিছু করে বসে থাকে। যাই হোক, ভালোভাবেই কথা বলতাম। তো এভাবে ওর সাথে আমার কোনোদিন আমার জীবনে লাইফে ওর সাথে কোনোদিন আই লাভ ইউ জিনিসটা আমি ব্যবহার করিনি, যেটা সত্য। ও মনে হয় মাঝে মধ্যে 1-2 বার বলছে কিনা জানি না, এই কেমন আছি, কোনো প্রস্তাব আসছে কিনা এই সম্পর্কে। তো জি জি আচ্ছা। তো দেখা যাচ্ছে এর মধ্যে আসলে প্রস্তাব আসতো, কিন্তু ওইটা আমরা জানতে দিতাম না, যেহেতু দেখা যাচ্ছে কিন্তু ডিসিং অন করে বসে। তো দেখা যাচ্ছে প্রায় এরকম প্রস্তাব আসলে মানে হতো না, মা কোনো সমস্যা না। তো একদিন আমাদের বাসায় আসে, সেই দিনই আমার ছোট মামি একটা প্রস্তাব আর কি দিল, খুবই রাগ করে, প্রচুর রাগ করে। ও সমস্ত মামা বিয়ে দিয়েই হয়েছে, সেই হয়েছে, ওইখান থেকে আবার ছেলে নিয়ে দেব, এরকম করছে। তো আমার ছোটো মামি বলে, তো তোমার একটু জ্বলছে কেন, তোমার কি, তোর বাপ মাকে বিয়ে দেবো তো তোমার কে, না ওরে বিয়ে দেওয়া কেন, ওরকম ছেলে দেয়া যায় না, ভালো ছেলে হলে দেয়া যায়, এরকম বলছে। ভালো ছেলে হলে দেয়ালে ওরকম ছেলে দেয়া যায় না, ওকে এরকম বলে। তারপরে মারে বলে যে ওরকম ছেলেরে বিয়ে দিও না। তো মা বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো ছেলে নিয়ে আইসিস, তাহলে বিয়ে দিবানি। তখন পর্যন্ত ওকে তো কেউ ফ্যামিলির কেউ সন্দেহ করেনি, কখনোই না। তো দেখা যাচ্ছে ভালো ছেলে নিয়ে আনিস, তাহলে বিয়ে দিবনি, সমস্যা নেই। বলতেছে হ্যাঁ ভালো ছেলেই আসবে, ওরে কোথাও দেখাইও না, ওইভাবে যেন ওর প্রশ্ন না আসে, এই আর কি। এতটাই মানে ডিপ রিলেশন ছিল আপনাদের ফ্যামিলির সাথে? খুবই ক্লোজলি। এটা দেখে আর ওরা তো ভাই বোনেরা মানে খুবই করতো, হিংসা করতো। আর আমরা, ওরা কয় ভাই বোনই আমরা কয় ভাই বোনই, এতটা করতাম, কেউ বিশ্বাস করতে পারতো না যে এরা মানে আপন না, এরকম কেউ মতো, মানে মায়ের পেটের ভাই বোনের মতো, এতটা সম্পর্ক ছিল আমাদের ভিতরে। তো দেখা যাচ্ছে এভাবে আমাদের চলে, প্রস্তাব তো একের পর এক আসে। যখনই প্রস্তাব আসে আসলে আমার মানে এমন এমন প্রস্তাব আসে, মেনে নিতেও বাধ্য যে প্রস্তাবটা খারাপ না, না করার মতনই কিছু না। তো আমি যাইতে চাইতাম না, প্রস্তাব যেগুলো আসতো দেখতে আসলে আমি যাইতে চাইতাম না। আমি তারপরেও গেছি, মানে তখন যে আমি কি করব, যদি পছন্দ হয়ে যায় আমি কি করব। আর ও তো যায় একটা কিছু করেই ফেলবে। আর ওর এর আগেও বলছে যদি এরকম কিছু হয়ে যায় আমি কিন্তু বাধাগ্রস্ত করব, মানে বাধাই দেব, যদি মানে তো ভালো না হলে উঠাই নিয়ে আসবো, এরকম একটা।
আর এটা শুনে তো আমার আরো খারাপ লাগে, মানে সম্মানের ব্যাপার, আমি সম্মানটাই সবচেয়ে বড় করে দেখতাম, আমার হোক আর আমার ফ্যামিলিরই হোক। তো দেখা যাচ্ছে যখন প্রস্তাব আসতো ওটা তো আমি জানাতেই পারি না। তাছাড়া মাহারেও বলতাম যে আমি পড়াশোনাটা শেষ করি, এত তাড়াতাড়ি কিসের। তারপরও দেখা যাচ্ছে ওরা তো পড়াশোনায় করাবে কিংবা পড়তে চাইলেও পড়াবে, তাহলে সমস্যা কি, মানে মেনে নেওয়ার মতো তেমন কিছু না এরকম। তো আমি যখন ওদের সামনে যেতাম, আমি ঠিকমতো চুলটা, সাজুগুজো তো দূরে থাক, আমি চুলটাও ঠিকমতো কোনোদিন আশাই যায়নি ওদের, যাতে করে আপনাকে দেখে পছন্দ না করে। হ্যাঁ, পছন্দ না করে। তো মা এ নিয়ে আমার প্রচুর বকাবকি করতো, চলে যাওয়ার পরে প্রচুর মানে গালাগালি করতো, মানে খুবই। তো দেখা যাচ্ছে আমি সহজে মার সামনে থাকতাম না, যখনই আসতাম তখনই শুরু করতো, যাতে গালাগালিটা না দিতে পারে সেজন্য আরে আরে ঘুরে বেড়াতাম। তো দেখা যাচ্ছে সামনে আসলে ভাত খাওয়ার সময় তো একসাথে খাই, আমরা কেউ কাউকে ছেড়ে ভাত খাই না। দেখা যাচ্ছে ওই সময় খুবই রাগারাগি করে, তখন দেখা যাচ্ছে আমি নিচের দিকে তাকায় মানে চোখের পানি দিয়ে ভাত খেয়ে ফেলতাম, এরকম অবস্থা। ওহো, মানে কিছু বলতেও পারতাম না, কিছু করতেও পারতাম না, না পারছি বলতে, যেরকম একটা না পারছি যে এটা মানে থাক তখন এরকম হয়তো শুধু কান্না করতাম, মানে প্রত্যেকটা অবস্থা এরকম, মানে পুরো প্লেটটা ভিজে যেত, হয়তো দেখতে পারতো না, অমনি আমি ভাত খেয়ে নিতাম, চোখের পানি খেয়ে নিতাম। তো এরকম অবস্থায় চোখের পানি খাইতাম, তো এরকম অবস্থায় যেত। তারপরে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এরকমই হতো, কিন্তু আর কোনোদিন যেন আফারে বলতাম যে আফা এগুলো দেখলো না, একটু বোঝা না, যেটা হচ্ছে আমি বড় হয়েই তো যাচ্ছি, আমি পছন্দ মতন বিয়ে করব না, আমি তাহলে এমন কোনো করছি না যে সবাই প্রেম করে একটু সমস্যা করে, যে আমি যে সেরকম কিছু করছি না, শুধু একটু পড়তে যাচ্ছি, এছাড়াও তো কোনো সমস্যা না। তা আফাও বোঝায় যে ও যেহেতু বিয়ে করতে চাচ্ছে না, কেন বারবার ছেলে আনো, সব সময় তো ভালো ছেলে আসে না, তো এরকম তো ব্যাপার, তো সমস্যা কি, ও তো পড়াশোনায় করবে, ওরা পড়াশোনা করাবে। তারপর আমি বোঝাতাম যে অনেক ক্ষেত্রে দেখেছি শ্বশুর শাশুড়ি যে পড়াশোনা করতেই পারে না, আমারও যদি এরকম হয়, এরকম বোঝাতাম। কিন্তু মেন ছিল ও যে ওর কথাটাই বেশি মনে পড়তো, আর ও যখন আমাদের এখানে বেড়াতে আসতো ও কান্না করে চলে যেত, কাঁদতে কাঁদতে চলে যেত, এরকম অবস্থা। তো একদিন আমি এরকম পড়ছি, আমার মাথাতো ভাইয়ের আসছে, থাকতো আমাদের এখানে মাঝে মধ্যে এসে থাকতো। তো একদিন আমি পড়ছি বসে, তো হঠাৎ আমার মাথাতো ভাই বাইরে গেছে, ও বসে আছে, আমি পড়ছি, তো বলছে তোর হাতটা দে, রাত্রেবেলা। তাই আমি বলছি মনে হয় কিছু নিয়ে আসছে, এবার বাজারে গিয়েছিল মনে হয় কিছু নিয়ে আসছে, তো ধুম করে ওর মাথায় হাতটা তুলেছে, আমার হাতটা ওর মাথায় তুলেছে। ও কি ব্যাপার, যদি ও চলে আসে তো সমস্যা হয়ে যাবে, ছাড়। তো বলতে না, তুই আগে কথা দে যে তুই আমাকে ছাড়া কাউরে বিয়ে করবি না, এই কথাটা দে। আমি যে এই সমস্ত কি কথাই তো আমি বলেছি, তো আমি আছি, সমস্যা কি, তো তোর নাই কথাটা দিতে হবে যে আমাকে ছাড়া তুই কাউরে বিয়ে করবি না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুই এবার ছাড়। তো জোর করে হাতটা টেনে নিয়ে ও ঠিক আছে ওই পর্যন্ত, তো বলছে মানলাম, কিন্তু যে তুই বলেছিস আমার কিন্তু কথা দিয়েছিস, আমার কিন্তু শুয়ে কথা দিয়েছিস। আমি তো বলছি ঠিক আছে বলেছিস, সমস্যা নেই। তো ওই কথাটা দেওয়ার পর থেকে এরকম যখন প্রস্তাব আসতো, এইটা আমি মানে নিতে পারতাম না যে এটা সম্ভব না, যদি কিছু করে যাচ্ছে না, আমি তো কথা দিয়েছি। আর আমরা ছোটবেলা থেকে যাকে কথা দিতাম কথা রাখার চেষ্টা করতাম সবসময়ের জন্যে। তো দেখা যাচ্ছে এরকমই প্রায় আমার পড়াশোনার সময়, পরীক্ষার সময় যেন হুট করে কেমন করে চলে আসতো, এসে যেন ওই রকম ঝামেলা করতো, না পারতাম পড়তে, না পারতাম কিছু করতে। মাঝে মধ্যে বলতাম যে পড়াশোনার সময় কেমনে আসে, মাঝে মধ্যে যখন ছুটি পাইতো ঢাকার দিকে এসে আসতো, আর ও যখন ছুটি পাইতো আমার খুলনা যেতে বলতো, তো যেতাম না, ঢাকা চলে গেল, তারপর বেড়াতে যেতাম, এরকম অবস্থায় আচ্ছা মেয়ে চলে আসলা তো বেড়াতে আসিস। ওকে। তো আসলে এই সময় আমি ছুটি পাই, তো দেখছি এইভাবে যাই। এরপরে এরকম বলে যে কতদিন এইভাবে চালায় নিয়ে যাবে বিয়ের প্রস্তাব। আমি কিছুক্ষণ মাথা ঠাড়া ঠাড়া, ঠিক আছে দেখে তোর বড় বোন একটা আছে, তোর কোনো দিন কি তোর বিয়ে দিবে, বড় বোন রেখে আগে আবুর বিয়ে হোক তারপরে। তো দেখা যাচ্ছে আবুর বিয়ে ঠিক হয়, তো দেখা যাচ্ছে আপুর বিয়ের আসলে এই মানে দেখাশোনাটা জাস্ট হয়েছে ওর রিলেশনটা করার পরে, যখন ঢাকায় চলে যাই তারপরে মাঝে মধ্যে একদিন আসছিল আমাদের বাসায় রিলেশনের পরে। জি, তারপরে আর লাস্ট দীর্ঘদিন বিয়ের ও যখন 6 মাসের পর মাথায় আর কি করছিল, যোগাযোগটা বন্ধ করছিল, এনে আমি কয়েকবার গেছি, কিন্তু ওইভাবে আর যোগাযোগটা করতো না, মাঝে মধ্যে করতো। তো দেখা যাচ্ছে ওই আপুর বিয়ের সময় যে সে যাওয়ার পরেও বলছে তুই আসবি না আপুর বিয়েতে। আমি বলছি কেন না, আমি যাব না। কেন যাবি না? আমি বলছি এমনি যাব না। তা তুই না আসলে তো আমাদের বিয়েটাই হবে না, আপুর বিয়েটাই হবে না। কিন্তু অলরেডি খালু আমাদের নিতে চলে আসছে, 1 সপ্তাহে, বিয়ের 1 সপ্তাহে আমাদের নিয়ে গেছে, নানিরা আবার নিয়ে গেছে।
তো ওর পরে বিয়ের দিনে আর কি ও হয়তো আসে, আসার পরে মাঝে মধ্যে প্রচুর করতো, সমস্যা করতো, মানে ফ্যামিলিতে প্রচুর ঝগড়াঝাটি করতো ওদের, মানে বাবার ভিতরে ওর ভিতরে কোনো দিনই নিজেদের ফ্যামিলিতে ঝগড়া, নিজেদের ফ্যামিলিতে বিশেষ করে ওর বাবার সাথে ওর মোটেই মানে হতো না, অ্যাডজাস্ট হতো না, ওনার মতো মোটেই ঘটতো না, এরকম এই নিয়ে প্রচুর ঝগড়াঝাটি হতো। তো দেখা যাচ্ছে বিয়ের দিনে ওরকম সমস্যা হয়েছে, বিয়ের আগের দিন সম্ভবত গায়ে হলুদের দিন প্রচুর ঝগড়াঝাটি করছে কারোর সাথে, এই নিয়ে ওর বাবার সাথে আর কি ঝগড়াঝাটি করছে খুবই। তো দেখা যাচ্ছে আমি এই সময় ও ডাঙ্গছে চলে যাচ্ছে, প্যান গুছায় নিয়ে যে আমি ঢাকা চলে যাব। তো এই সময় ওই অবস্থা থেকে তো আমার কিছু করার নেই, আমিও তাড়াতাড়ি ব্যাগ গুছাচ্ছে। কেন দেখা যাচ্ছে ও চলে যাচ্ছে, আর একটা বাসা থেকে এরকম রাগারাগি হলে তো ওর ফ্যামিলিরও তো খারাপ লাগবে জিনিসটা। দেখা যাচ্ছে হঠাৎ করে বিয়ে, আর মানে মেয়ের বড় ভাই সে যদি চলে যায়, আবার ও ব্যবস্থাগুলো ওই করছে সবকিছু, মানে বিয়ের এই ওটাগুলো ওই করছে। তো দেখা যাচ্ছে ও যখন গোছাচ্ছে আমিও, তুই গোছাচ্ছিস কেন? আমি বলতেছি যে বাড়িতে এরকম সমস্যা হয় যে একজন চলে যাচ্ছে এসে বাড়িতে, তো তাই এমনিও আমার ভালো লাগবে না, আর বিশেষ করে আমি তো এসবগুলো পছন্দই করি না। তো এমনি করে ও আর ঘষায় না, ও থেকে যায়। মানে আপনি চাচ্ছিলেন সাম্যমুখে আটকানোর? হ্যাঁ, ওকে আটকানোর জন্য জাস্ট। তো দেখা গেছে ও আর যায়নি, ব্যাগ ট্যাগ ফেলে রেখে দিল, যায়নি। তারপরে আমি আবার আমার আপুরটা বিয়ে হয়েছিল, মানে কবুল পরে রাখছিল, শাদিটা হয়নি। আর এই শাদিটার সময় ও আর কি এটা হচ্ছে, তো ওর আগে যেদিন ওরকম ঝগড়াঝাটি হচ্ছে সেদিন আপুর বউ ওখানে ছিল। তো এর মধ্যে আমি একটা মানুষ আছে এর ভেতরে, তো বুঝাচ্ছি আমি, ওনার বাবারে বোঝাচ্ছি, ওরে বোঝাচ্ছি, একটা মানুষ আছে এর ভেতরে, তোমরা এরকম অবস্থা কেন করছো, এ সমস্ত কি? তো কিছু বলে না, কেউ কিছু বলে না, ও আমার কথা কেন মেনে নেয় না, কারণ দুজনেরই তো মত আলাদা আলাদা, তাহলে কেমনে মেনে নেবে এই সমস্ত। যাই হোক, থাকে, এটা হয়। তো ওই বিয়ের দিন রাত্রেবেলা কথা বলতে যা আছে টুকরা 5 মিনিট 2 মিনিট এরকম ফোনে হতো, আর দীর্ঘদিন তো কথা হতো না। আচ্ছা, ওকে, ফোনই করতো না। তো ওই দিন রাতে দেখা যাচ্ছে পেঁয়াজ আনি সে প্রায় মানে 30 কেজির মতো, যেহেতু শাদি হবে তো সবাই আর কি ঘুমায় পড়ছে, মানে কাজ করতে করতে সব ঘুম। ও আর আমি ওই পেঁয়াজ ছিল আর কুড়ছি, মানে কোচাচ্ছি। তো গল্প করতে করতে দেখা যাচ্ছে 30 কেজি পেঁয়াজি পুরো করে ফেলছি। এখন সবাই আশেপাশে, আমার যে আপুটা বিয়ে, ওই আপুটার লাস্ট যে ঘুমাইছে, আমরা দুজনেই সারা রাত ঘুমাইনি, আপুও ছিল সাথে। তারপরেও আপুও ঘুমায় পড়ছে, আর আমরা দুজনেই সারা রাত পেঁয়াজি কুটে সব কুটে ফেলছি। তারপরে শেষ রাতের দিকে এসে বলছে, কি করছিস, এগুলো তো লাগবে না, এগুলো তো নষ্ট হয়ে যাবে। আসলে বুঝতেই পারিনি, মানে পেঁয়াজ কুচাতে কুচাতে এতটা ভাল লাগছিল যে কুচে ফেলছি, সব আমরা খেয়ালই করিনি। তারপরে দেখা যাচ্ছে এরকম কোচে সসি ওই দিনে আমাদের ভিতরে মানে যতটুকু কথা বলা, আর ওইটা দীর্ঘ সময় কথা বলা, ওইটাই। পেঁয়াজের ঝাঁজ টের পেয়েছিলেন, যে পেঁয়াজে যে ঝাঁজ লাগে চোখে? ঠিক মনে নেই যে আসলে পাইছিলাম কিনা। তো দেখা যাচ্ছে ওই পেঁয়াজগুলো কুচে ফেলছি। ওই দিন অনেক কথা বলছিলাম যে আমি কলেজে কি করছি না করছি, আমার কলেজে কেমন হতো না হতো, অনেক গল্প বলছি, ফ্রেন্ডরা এই সেই। জি, তারপর যেটা মন খুলে কথা বলা যেটা। হ্যাঁ, মন খুলে যে কথা বলা, এই করি সেই করি, এই সমস্ত ফিল্মের চুরিবাটার মানে আমার গল্পগুলো বলতেছি, ওই দিন রাত্রেও শুনছে, শুধু শুনেই গেছে। তারপরও দেখা যাচ্ছে ওভাবে মন খুলে কথা বলার, ওই দিনই ওর সাথে কথা বলার, যেটা না হলে ফোনে কথা বললাম 2-5 মিনিট, তারপর তো ফোন তো করতো না। মাঝে মধ্যে ওই দিনের থেকে জাস্ট ওই কথা বলার পরে দেখা যাচ্ছে ওর পর ঢাকা চলে গেছে, আমি তো আমার বাসায় চলে আসতাম। তো ওই বিয়ের সময় যখন আসছিল তখন বলছিল কি তুই ভুলে গেছিস সব। আমি যে কি বলবো, ভুলে তো তুই গেছিস, তুই তো ফোন টোন করিস না। যে আসলে আমার খুব কষ্ট হয়, আমি যখন উপরে মানে ঢাকা থাকি তখন তোর সাথে কথা বলে আমার খুব কষ্ট হয়, এই জন্য আমি কথা বলতাম না। কিন্তু ও আছে, ঠিক আছে, আর মানে যা বলতো আমি তাই মানে মনে করতাম। ওর তো জানিও না যে প্রেমটা আসলে কেমন হয় কি হয়। যাই হোক, ঘুরতে যাওয়া, একসাথে কোনোদিন ঘুরতে যাওয়া হয়নি, যে একসাথে দুজন ঘুরতে গেছি এরকমও কোনোদিন হয়নি। তবে আপুর বিয়ের মানে যখন ওখানে ছিলাম, ওখান থেকে 3-4 দিন পরে, আর বিয়ের আয়োজনটা বলতে গেলে মানে আম্মুরই তো 7 দিন আগে নিয়ে গেছে আমারে, টোটালি আয়োজনটা আমি ওনাকে করছি। আচ্ছা, ওকে, মানে সমস্ত বিয়ের দিনটা সব গোছগাছ কি করতে হবে না করতে হবে এই নিয়ে, আর ও ছিল আর আমি ছিলাম। তো আমার সবচেয়ে বেশি খারাপ লাগতো, ওদের জন্য আমি অনেক কিছু করতাম। যাই হোক, তো বিয়ের সময় যেটা আমার খুব খারাপ লাগছিল, ওই বিয়ের দিনটা আমার আপুরে অনেক ভালোবাসতাম, নিজের বোনের মতো মনে করতাম, কিন্তু বিয়ের দিনই সমস্ত দায়িত্বটা আমার উপর দেয়া হয়েছে। যার যা টাকা পয়সা আছে সবগুলো আমার কাছে রাখা। আচ্ছা, দেখার সবার আস্থার জায়গা। হ্যাঁ, ওর চাচাতো ভাইয়ের বিয়ের ইস্যু ছিল অনেক, তো টাকা তো রিং করে আনছিল, ব্যাংক থেকে লোন নিয়ে আপু তার বিয়ে হয়েছিল, 50,000 টাকা লোন নিয়ে, তারপর ওর চাচাতো ভাইদের কাছ থেকে 30,000 টাকা লোন নিয়ে বিয়েটা করা হয়েছিল।
তো দেখা যাচ্ছে সমস্ত টাকা পয়সাগুলো আমার কাছে দেয়া হয়েছে, যার যেটা লাগছে তখনই। মানে আমি এতটাই ব্যস্ত যে বিয়ের যে অনুষ্ঠানের যে মজা, সে মজাটাই আমি করতে পারছি না, এরকম একটা অবস্থা। তো দেখা যাচ্ছে ওরকম হচ্ছে টাকা যাচ্ছে, ওই করছে এই করছে, কিন্তু আমার উপর গায়ে হলুদ হয়েছে সেদিনও মোটামুটি আনন্দটা একটু হলেও করছি কাজের ফাঁকেও। কিন্তু বিয়ের দিনটা দেখা যাচ্ছে আপুর বিয়েটা নিয়ে বান্ধবীরা সবাই মজা করছে, আর বোনেরাও গেছি খালার মামা তো বোনটনে এলা সবাই ব্যস্ত আছে। আমার আপু একবারও আমারে ডাকছে না যে তুই কাজ করাবো এখানে আয়, সবাই তো এখানে আছে। তারপর আবার পার্লারে আপুরে সাজাতে নিয়ে গেছিল, তখনও মানে আপুর ভিতরে নি, আমি শুধু কাজই করে যাচ্ছি, যে যা করছে আমি শুধু কাজই দেখে যাচ্ছি। তারপরে বিয়েটা হয়েছিল কমিউনিটি সেন্টারে হয়েছিল বিয়েটা। তো বিয়ের দিন দেখা যাচ্ছে সবাই গোছল গোছল করে সবাই কমিউনিটি সেন্টারে চলে গেছে। তো যাওয়ার সময় ও বলে যাচ্ছে যে তুই একটু তাড়াতাড়ি আসিস, যেহেতু বিয়ের উপহারটা তো দেয়া নি, এগুলো তোর লেখা লাগবে। তো আচ্ছা ঠিক আছে। এবার আমি যখন বাসায় গুছাচ্ছি দেখি আমার মাও তো গেছে, খালা আছে, ওনার ফুপুরা আছে। তো ওই অবস্থা দেখে আছে এরা কেউই যাচ্ছে না। তো এটা আমার দেখে খারাপ লাগে। আমি এমনই চাই যে সবাই মিলে আনন্দটা করতে, কিন্তু এরা কেউই যাচ্ছে না। আমি তখন বলতাম আচ্ছা তোমরা এখনো কেন যাও না, সবাই তো চলে গেছে, তোমরা কেন আছো? দেখা যাচ্ছে মা চাচা এরা না গেলে কি হয়, অনুষ্ঠানটা কি জমে? আমি ওদেরকে পাঠাই দিছি। খালা গেছে গোছাল করে, আম্মু গেছে, তারপরে ওনার ফুপুরা গেছে। এরা দেখাচ্ছে বাড়ি থেকে তো যাওয়া যায় না, আর দেখা যাচ্ছে যে শাদির যে অনেক কিছু মানে গোস্ত এই সবগুলো বেশি ছিল, যেগুলো এরা দেখাচ্ছে এগুলো মানে কি করে ঠিকঠাক রান্না মানে রেখে দেওয়ার মতো এরকম অবস্থা করে তারপরে যাবে। তোমরা যাও, আমি এগুলো করে আসছি। আসলে অনুষ্ঠানে মা এটাও না থাকলে কি অনুষ্ঠানই হয় না? তো আমি চাচ্ছিলাম যে আমি না যাই, ওদেরকে বাসায় রাখতাম আর একটা ভাল লাগছিল না। তো বললাম যে হয়তো তোমাদেরই খোঁজ করছে বারবারই, এরকমও হতে পারে। তো তোমরা গোসল করে তাড়াতাড়ি চলে যাও। আর এর আগে দেখা যাচ্ছে আমার আপু যখন মানে কলমা দেওয়া ছিল বিয়ের আগে, তো হাসতো। তো দেখা যাচ্ছে আমি প্রায়ই ভায়াটারে করতাম, আপুর ভট্টারে, যে আসলে শরবত দা, এই দা, কখন কি প্রয়োজন না প্রয়োজন এগুলো খুবই করতাম। তো ওই দিনই ভাইয়াটা বারবারই, আর কেউ বলুক বা না লুক, ভাইয়াটা বারবারই বলছিল যে সবাইকেই দেখছি, ওকে কেন দেখছি না, ও নেই কেন? ও তো এটা অবশ্য কারোরই মাথায় নেই। যাই হোক সবাই চলে গেল, আম্মু গেল, খালাবোনা সবাই গেছিল। আমি শুধু বাড়ির ওগুলো সব কিছু রান্নাবান্না ঠিকঠাক করে রেখে দিয়ে সুন্দর করে গোছায় টুছায় তারপরে গেছি। তো এতটাই দেরি হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে খাবার শেষ পর্যায়েই ওখানে কমিউনিটি সেন্টারে। তো আমি দেখা যাচ্ছে মানে শ্বাসকষ্ট দূরে থাক, মানে ওই দিনে মানে চুলটাও ঠিক মতন, আর কাপড়েও লেবেন্দর পরারও টাইম নেই, যে ঝুকুনে একটা পুরে বড় কাপড়ে ঝুট দিছি এরকম অবস্থা। যে তারপরে দেখা যাচ্ছে মিষ্টি টিষ্টি দেই কি ভাইয়ারে, শেষ পর্যায়ে ওগুলো দিলাম, দিয়ে তারপরে বাসায় চলে আসলাম। তো ওই দিনই যে আপুর উপরে ছুট দিছে, আপুর সাথে একসাথে থাকতাম তো খুবই করছিলাম। তো থাকার পরে চলে আসলাম ওখান থেকে। 3-4 দিন পরে যখন আপুর এমনি তো হিমশিম 7 দিন আগে নিয়ে এসেছে, ওই দিনও প্রচুর কাজকামি করা, এই নিয়ে শপিং করলাম, তো বোরিং লাগছিল খুবই। তা আপুর যখন শ্বশুর বাড়ি ছিল, তা আমি ওরা বললাম যে ঘুরতে যাবি? তো বলছি হ্যাঁ। ও খুব খুশি হয়েছিল, ওই দিন টাস্ক ছিল, ঘুরতে যাওয়ার কথাটা শুনে প্রচুর খুশি হয়েছিল। তো বলছি হ্যাঁ যাব, কখন বের হবে? তো কি, তো এখন দেখা যাচ্ছে এখন তো হাতে কাজ নেই, সময় আছে, তো চল যায়। তা আচ্ছা ঠিক আছে, তুই আগে যা, আমি পরে আসছি। যেহেতু একসাথে দেখলে কি ভাববে না ভাববে, তো গেছে, রাস্তায় দাঁড়ায় আছে, আমি রেডি হচ্ছি। এর মধ্যে আমার একটা মামা গেছে, কি যেন কাজে খুলনায় গেছে, মামা উঠে গেছে। এই সময় তো আবার যাওয়া যাবে না, মামা হয়তো অনেক পর জানি করে এসেছে, আবার সেগুলো করে আবার মামারে খাবার দেওয়ার ব্যবস্থা করলাম। এত করে দেরি হয়ে গেছে, ও তখন পাইচারি করছে নাকি রাস্তায়। তো রেডিও আমি কিভাবে যাই না করি বেরোতেই পারছি না, অনেকক্ষণ আগে ওয়েট করছে, তারপরে গেছি, যে দেখি বাড়ির পাশেই ঘুরছে, কিন্তু এখানে ঘুরছে করছে সেখানে। আমি তো বললাম ওটা সামনে দিকে চাইতে, তো বলছে থাক সমস্যা নেই, বলে দুজনে গেছি। কিছু দূর যাওয়ার পরে আপু ফোন করছে যে আমরা আসছি। তারপর আমরা ওই কিছু দূর যাওয়ার পরে আপুর ভাইয়া আসলো, ওই কিছু দূরে গিয়েছিলাম, যাওয়ার পরে ওখান থেকে দাঁড়ায় আপুর ভাইয়েরা নিয়ে বাসায় চলে আসলাম। ওই আসতে ঘুরতে যাবো, আমাদের দুইজনের একসাথে ঘুরতে যাব। ওই আধা ঘন্টা খানিক ঘুরছিলাম, ঘোরার পরে চলে আসলাম। আসার পরে ওই দিন থেকে বলছিল জাপুর তো বিয়ে হয়ে গেছে, এখন এবার কথাটা গুলি জানতে চাও, এবার কথা বললে আরও পিটাবে, কারণ দেখা যাচ্ছে 50,000 টাকা লোন নিয়া এই লোনগুলো শোধ করা লাগবে না। আচ্ছা, আমার বিয়ে করলে তখন তো আমার একটা খরচ থাকে, তখন এটা কিভাবে সামলাবি? তাহলে আপনার এই লোনগুলো আগে শোধ হোক, তারপরে। একটা জিনিস খেয়াল করবেন যারা এই গল্পটা ইউটিউবে দেখছেন এবং রেডিওতে শুনছেন, আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করি, অনেক সময় মনে হবে যে এই গল্পটা এতটা সরল, তারপরেও এর মধ্যে এত জটিলতা থাকতে পারে, এত কমপ্লেক্সিটি থাকতে পারে।
আপনাদের মতো করে আমিও চিন্তা করছি, মাত্র 50,000 টাকা। কারো কারো জন্য 50,000 টাকা 50 টাকাও না, ঠিক আছে, কিন্তু কারো কারো জীবনে এটা 50,000 টাকা 50 কোটি টাকার মতো। এরকম একটা পরিবার, গ্রামীণ পরিবার, কৃষিভিত্তিক পরিবার, সেখানে সুইট একটা লাভ, আত্মীয় সম্পর্কের মধ্যে একটা ব্লাড রিলেটিভ বলা যায়। আমরা খুব সচেতনভাবেই ছেলেটির নাম এখানে এক্সপোজ করছি না, তো সেখানে এত সুন্দর একটা সম্পর্ক এবং এটা শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটাই হচ্ছে কথা। চলুন, তারপর কি হলো? তারপরেও বললাম যে এই 50,000 টাকা পুরোটাই তোরই, লোনটা শোধ করা লাগবে। তো সে বলছে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাই হোক। তারপরে তো শুধু 50,000 না, ও ছলনা নাকি চাচাতো ভাইদের কাছ থেকে আরো 30,000 টাকা লোন আছে, হ্যাঁ আছে, ওইটাও দেব। তো ঠিক আছে, এইগুলো দিয়ে তারপরে বুঝবা যে তুই একটা যোগ্য ছেলে। কারণ আমার টার্গেটটাই ছিল ওর পরিবারের ভিতরে প্রচুর ঝগড়াঝাটি করতো, তা আমি এরকমই চাইতাম যে ও একটা যোগ্য ছেলে হয়ে উঠুক, তাহলে দেখবে সম্পর্কটা মেনে নিতে কোনো সমস্যাই থাকবে না। রাইট। তো দেখা যাচ্ছে ও করতো, আবার আমার কথাগুলো শুনতো বেশ। তো দেখা যাচ্ছে ওই করতো, যখন বাইরে যেত, কাজ করতো না করতো, বেশিরভাগ সময় টাকা চাইতো বাড়ি থেকে। ও যখন ঢাকাতে থাকতো টাকা চাইতো। আচ্ছা, ওকে। তো ও যখন ঢাকায় থাকতো আমি প্রায় শুধু বেড়াতে যেতাম ওখানে। তো যাওয়ার পরে খালু একদিন আমার বলছে যে ও যেন একটু বাসায় এসে থাকে, আমরা চাচ্ছি না যে ও এখানে থাক। ও যখনই আসে ঢাকা থেকে দেখেছি ওর দিকে তাকানো যায় না, খুবই রোগা, হয়তো খাই না দেই না, তা তো হয়তো হতে পারে। তো বলছে তোর কথা শুনবে না, তুই বললি ওর কথাটা শুনবে না, ও যেন বাড়ি এসে থাকার, বাড়ি এসে যেন আমার সাথেই কাজ করে। তো সেই মোতাবেক ওই দিনই আমার নানুর সাথে আমি গেছিলাম বেড়াতে, নানু আর আমি একসাথে গেছিলাম। তো নানুর কাছে প্রস্তাবটা দিচ্ছিল যে মানে বিয়ে নেওয়ার কথা, এরকম একটা প্রস্তাব দিচ্ছিল। তো নানা বলছে এটা তো সম্ভব না, এটা কোনোদিনই হয় না। তোমাদের বাড়ি এসে যখন এটা বলছে তখন আসলে কেউই রাজি হয় না, এটা তো অসম্ভব। নানা বলছে নানা কি হয়েছে? তো বলছে এরকম ব্যাপার, ধরনে হয় নাকি, এত অসম্ভব, কিন্তু আমাদের ভিতরে একটা রিলেশন রয়েছে তা কিন্তু বলছি না, কারণ তো জানাতেই দেয় না। তো এটা অসম্ভব, পাগল হয়ে গেছে নাকি খালু, কি বলে? তো যাই হোক, তো আমি একদিন বললাম যে সবাই চাচ্ছে, বাড়ির লোকেরা চাই যে দেখো বড় ছেলে বাইরে থাকুক, এটা কেউই চায় না। আমি ওইভাবে বলছি না যে বাড়ি এসে ইনকাম করুক। খালু বলতে চাচ্ছে যে টাকা পয়সা ওইখান থেকে খরচ করা ছাড়া আর দিচ্ছে না, কিভাবে কি হবে? তো আমি এই টাকা পয়সা না বলে আমি দেখছি পরিবার আমার